আসসালামু আলাইকুম, দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচারে নিশ্চিত করতে চায় সরকার। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সরকার প্রধান তারেক রহমান। বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সরকার নাগরিকদের আইনি সহায়তা নিশ্চিত করবে। জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেখুন শামীম চৌধুরীর রিপোর্ট। সমাজের অসচ্ছল, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের সাংবিধানিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। আসসালামু আলাইকুম। রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এবছর দিবসটির আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শোনেন ভুক্তভোগীদের সমস্যার কথা। সেখানে আইনি সহায়তা প্রদান ও এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান। পরে প্রধান অতিথির বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ন্যায় বিচারের সুযোগ প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না। ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবার প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেন মন্ত্রী। ধীরে ধীরে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সমুদ্রের রক্ষক, এই মূল মন্ত্র নিয়ে ৩১ বছরে পদার্পণ করল বাংলাদেশ কোস্টগার্ড। রাজধানীর আগারগাঁও সদর দপ্তরে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে বাহিনী। কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৪০ সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, জনবল ঘাটতি থাকায় বিভিন্ন কাজে বাধা পেতে হয় তাদের। বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম ৮ থেকে ১০,০০০ জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে এদেশের নদী ও সমুদ্র উপকূলবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সহ দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই বাহিনীকে সুসংগঠিত করতে জনবল বাড়ানোর কথা জানান। সূচনা লগ্ন হতে এই বাহিনী সকল প্রতিকূলতা পেরিয়ে আজ উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে উগ্রবাদী সংস্থা থাকতে পারে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে,
ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাকিবুর রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে জঙ্গিবাদ ইস্যুতে অনেকটা ছাড় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সরকারের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বর্তমান সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে আছে জানিয়ে জঙ্গিবাদকে শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয় সরকারের অগ্রগতি কার্যক্রম তুলে ধরতে যেয়ে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের একটা অংশ ইসলামী বিপ্লব করতে চেয়েছিল। এছাড়া রাস্তায় দায়েশের পতাকা নিয়ে মিছিল, শতবর্ষী মেলা হতে না দেওয়ার মতো নানা বিষয়ে তৎকালীন সরকার ছাড় দিয়েছিল। আওয়ামী লীগের সময় জঙ্গিবাদকে ক্ষমতায় টিকে থাকার হাতের হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিকেল 3:30টার দিকে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সে সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ থেকে জ্বালানি লোডিং শুরু হচ্ছে, তো এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে জানাবেন সে বিষয়ে। আফসানা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ করে আর কিছুক্ষণ পরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্রের একদম কাছাকাছি একটি স্থানে অবস্থান করছি। যতটুকু জানতে পেরেছি যে মূলত আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং 3টা 5 মিনিটে এই যে রূপপুর পারমাণবিক প্রকল্পে যে জ্বালানি রয়েছে ইউরেনিয়াম, সেটি লোড করা হবে এবং এই ইউরেনিয়ামটি লোড হতে 30 থেকে 40 দিন পর্যন্ত সময় লাগবে। তো সেই অনুযায়ী প্রকল্প সূত্র যেটি বলছে যে আগামী জুলাইয়ের শেষে বা আগস্টে এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। সেটি জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াটের মতো এবং এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে 27 সালের জানুয়ারিতে বলা যায় যে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন যে প্রথম ইউনিট, সেই ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং এই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে মোট 2টি ইউনিট রয়েছে, 2টি 1200 মেগাওয়াট করে 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং এটি পুরোপুরি ভাবে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে দেশের যে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই চাহিদার 10% পূরণ করা সম্ভব। তো দীর্ঘ সময় আসলে নির্মাণযোগ্য চলেছে, সবকিছু শেষ করে আজকে এই পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং উদ্বোধন হতে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটি দেখছি যে ঈশ্বরদী বা পাবনার মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। তারা মনে করছেন যে এই যে বৈশ্বিক জ্বালানি সংকট যাচ্ছে বা লোডশেডিং ঘাটতি দেখা দিচ্ছে, বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এই বিদ্যুতের সমস্যা থাকবে না, সমস্যার সমাধান হবে। পাশাপাশি এই রূপপুর প্রকল্পে যারা কাজ করেন বাংলাদেশের শ্রমিকরা রয়েছেন, তারা অনেক ছিল পাবনা রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আফসানা, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। এ সময় গভীর নলকূপের উপর নির্ভরশীলতা কমিয়ে মাটির উপরিভাগের পানি ব্যবহারের কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে। তিনি আরও জানান, বৃষ্টির পানি ধরে রাখা, হাতের ছিলে পানি পরিশুদ্ধ করে ব্যবহার করা এবং আশুলিয়ার পানি সংরক্ষণ ও বিশুদ্ধ পানির উৎস হতে পারে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে ঢাকার আশপাশের নদীগুলোর পানি ব্যবহার করার চিন্তা করতে হবে বলে জানান মন্ত্রী। এ সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল। আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? এই হাতির ঝিল থেকে আর পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। আশুলিয়ার পাশে দেখবেন পানি জমে সবসময় থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সৃষ্ট লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ। ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রামের মানুষকে। এতে বড় ক্ষতির মুখে কৃষি ও ক্ষুদ্র শিল্প। এদিকে হঠাৎ বৃষ্টিতে চাহিদা কমায় লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় না ফেরায় আবারও তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দেখে পরিত্যক্ত মনে হলেও এটি রাজধানীর কর্মব্যস্ত বিদ্যুৎ ভবন। চলমান লোডশেডিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বন্ধ রাখা হয়েছে বাড়তি লাইট ফ্যান। এভাবেই সারা দেশই ভুগছে বিদ্যুৎ সংকটে। তবে শহর অঞ্চলে তুলনামূলক কম হলেও বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। এর মধ্যে সবথেকে বেশি লোডশেডিং চলছে পল্লী বিদ্যুতে। বুধবার ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা ছিলেন সবচেয়ে বেশি লোডশেডিংয়ে। সেখানে 1010 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র 695 মেগাওয়াট। এরপরেই লোডশেডিংয়ের কবলে ছিল রংপুর। অঞ্চলটিতে 587 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করা হয় 107 মেগাওয়াট। 1 ঘন্টা বিদ্যুৎ পাই, আবার 3 ঘন্টা পাই না। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টাও আমরা পাই না। গ্রাম ঘর থুইয়া প্রত্যেকে সুপারি গাছের বাগানে খালদারে ওগুলা লাসিয়া পাথুরি লাসিয়া এইবার ওই জায়গায় ঘুমান লাগে। আইসা 15 মিনিট 20 মিনিট থাকবে, আবার চলে যাবে, আবার 1-1.5 ঘন্টা নাই। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সংসার চলবে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও প্রায় শতভাগ বিদ্যুতের আওতায় ঢাকার 2 বিতরণকারী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর গ্রাহকরা। যদিও রাজধানী সহ বিভিন্ন শহরের সাথে গ্রামের লোডশেডিং সমন্বয়ের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকার বলছে বুধবার সারা দেশে চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 13,116 মেগাওয়াট। এতে লোডশেডিং করতে হয়েছে 2,084 মেগাওয়াট। একইভাবে লোডশেডিং চলছে অন্যান্য দিনেও। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চাহিদা বাড়লেও জ্বালানি সংকটে উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং। তবে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস কয়লা উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। এখনই আমি সাপ্লাই বাড়াতে পারবো না লোকালি, কাজে আমাদের যেটা করতে হবে আমদানিটা একটু গুরুত্ব দিতে হবে। প্রায়োরিটি বেসিসে এই যে কয়লা আমাদের আশেপাশে দেশে যেখান থেকে লাভজনক হয় আমাদের জন্য, সেখান থেকে কয়লার আমদানির ব্যবস্থা করা এবং গ্যাস যদি আনা যায় সেটার একটা ব্যবস্থা। কিন্তু যেটা দরকার সেটা লং টাইম সলিউশন হিসাবে আপনার লোকাল রিসোর্সের দিকে তাকাতে হবে। তো সেজন্য আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাস ছিল এবং এখনো আছে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা মোর এক্সপ্লোর করা। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ তেল ও গ্যাস চালিত প্রায় 20টি কেন্দ্র। এছাড়াও যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বন্ধ রয়েছে আদানি পাওয়ারের 2য় ইউনিট। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।
অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে তেলের পাম্পের পরিস্থিতি। কমতে শুরু করেছে যানবাহনের লাইন। পাম্পগুলোতে তেলের সরবরাহ বাড়তে থাকায় ভোগান্তি কমছে চালকদের। রাজধানীর প্রতিটি পাম্পেই ফুয়েল পাস দিয়ে জ্বালানি নিতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ব্যক্তিগত গাড়ির জন্যও শুরু হবে ফুয়েল পাস সিস্টেম। তবে চালকদের অভিযোগ, রাজধানীর সব পাম্প যদি 24 ঘন্টা তেল সরবরাহ করা হতো তাহলে ভোগান্তি একেবারে বন্ধ হতো। গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বন্দনগরী চট্টগ্রামে। বেলা 12টা থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়, তবে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট ডুবে দুর্ভোগে পড়েছেন মানুষ। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই বৃষ্টিতে চট্টগ্রামে কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আপনারা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক দুপুর 12টা থেকে কিন্তু আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে চট্টগ্রামের যে সমস্ত নিম্নাঞ্চল আছে, বিশেষ করে চকবাজার, 2 নম্বর গেট, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, এই সমস্ত এলাকাগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু নগরীর 2 নম্বর গেট এলাকায় কিন্তু 1 কোমর পানি। সেখানে কিন্তু যে সমস্ত গাড়িগুলো চলাচল করছে সবগুলো গাড়ি কিন্তু ঢুকে নিয়ে চলাচল করছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রাইভেট কার এবং সিএনজি কিন্তু আসলে দুটি একসাথে নষ্ট হয়েছিল। সেই গাড়িগুলোকে কিন্তু আসলে জনগণ ফেলে কিন্তু উপরের দিকে এনেছে। এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রামের যে সমস্ত নিম্নাঞ্চল আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, এসএসসি পরীক্ষার্থী যারা ছিল, তারা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আসলে এই মুষলধারে বৃষ্টির মধ্যে পড়েছিলেন। তখনই তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছিলেন, এবং তারা কিন্তু জানিয়েছেন কিন্তু আসলে তারা কষ্ট করে বাড়িতে যাচ্ছেন। তবে এই যদিও কোমর পানি, আঁটু পানি জমে, এরপরও কিন্তু এটাকে বলা হয় স্বস্তির বৃষ্টি। দীর্ঘ অনেকদিন পরে কিন্তু চট্টগ্রামে আসলে এই ধরনের বৃষ্টিপাত হয়েছে। তবে সবাই কিন্তু খুশি এই বৃষ্টিপাতে। এটাই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV কার্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশের নরওয়ে রাষ্ট্রদূত হাকন আরোল্ড। RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ইস্যুতে কথা বলেন রাষ্ট্রদূত হাকন আরোল্ড। অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তার বিষয়গুলোও উল্লেখ করেন তিনি। এছাড়া বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার সম্পর্ক উন্নয়নে RTVর কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রদূত। এ সময় আরও উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের কমিউনিকেশনস অ্যান্ড কালচারাল অ্যাডভাইজার জোহরা ফারজান আহমেদ বিপাশা। পরে RTVর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বাংলাদেশে নরওয়ে রাষ্ট্রদূত হাকন আরোল্ড। গুলশানে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ভিকটিমের শরীরে আঘাতের অস্বাভাবিক চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলেন, লাশের পোস্টমর্টম করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। সৌদি আরবে হজ পালনে গিয়ে আরও 2 বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রাণ হারালেন মোট 6 বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 3টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের IT হেল্প ডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। সবশেষ মারা যাওয়া 2 হজ যাত্রী হলেন জামালপুরের মাদারগঞ্জের মোহাম্মদ আব্দুল হাই এবং শেরপুরের শ্রীবর্দীর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে আব্দুল হাই মদিনায় এবং আল মামুন মক্কায় মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এর আগে মারা যাওয়া 4 জনও পুরুষ এবং তারা মক্কায় মৃত্যুবরণ করেছেন। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ।
13,445 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি অর্থায়নে 8,090 কোটি 56 লাখ টাকা, বৈদেশিক ঋণ 5,340 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে 16 কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 5টি নতুন, 5টি সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে জানানো হয়, নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নগর এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকায় জরুরি পানি সরবরাহ এবং ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।